হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের 3 কোয়েশ্চেন্স চ্যাপ্টার থেকে ইম্পর্ট্যান্ট ভয়েস চেঞ্জ করাবো। এই ভয়েস চেঞ্জগুলো ভীষণই গুরুত্বপূর্ণ এইচএস এক্সামের জন্য। আরেকটা কথা বলে রাখি, যারা ভয়েস চেঞ্জের ওপর সমস্ত রুলস শিখতে চাও, আমার অলরেডি ভিডিও বানানো আছে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। এইচএস স্টুডেন্ট বা মাধ্যমিক স্টুডেন্টদের জন্য হয়তো পসিবল না এখন এত রুলস শেখা, কিন্তু তোমাদের যদি শেখার ইচ্ছা থাকে তাহলে তোমরা দেখে নিতে পারো। এবং ভয়েস চেঞ্জের ওপর যাবতীয় যত রুলস হয়, এর বাইরে আর কোনো রুলস হয় না, আমার অলরেডি ভিডিও বানানো আছে। আমি খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি। চলো আজকের গ্রামারগুলো দেখে নেওয়া যাক। প্রথমে দেখে নিচ্ছি কোয়েশ্চেন নাম্বার 1। কোয়েশ্চেন নাম্বার 1-এ বলছে দে অল আনসার্ড হিজ কোয়েশ্চেন্স ভেরি ডিফারেন্টলি। এই গ্রামারটা ভীষণ ইম্পর্ট্যান্ট এবং অনেক কনফিউজিংও, কারণ এই যে দে অল, এই অলটাকে অনেকে অল হিজ কোয়েশ্চেন্স ভাবে, ঠিক আছে, কিন্তু অলটা কিন্তু কোয়েশ্চেন্সের সাথে নেই, মানে সব কোয়েশ্চেনের জবাব দিয়েছিল এটা মানেটা দাঁড়াচ্ছে না। দে অল, তারা সবাই কোয়েশ্চেনের আনসার দিয়েছিল ডিফারেন্টলি, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে কি করব, দে অলটাকে আমরা আগে নিচ্ছি না। আগে এখানে অবজেক্ট কোনটা, এটা তো সাবজেক্ট, তাই তো, এটা ভার্ব এবং এই পার্টটা হচ্ছে অবজেক্ট, ঠিক আছে। তো প্রথমে আমাদের কাজ হলো অবজেক্ট আইডেন্টিফাই করো। অবজেক্টটাকে আমরা সামনে বসাবো, তাহলে হবে হিজ কোয়েশ্চেন্স। এবার অবজেক্টটা যখনই লিখলাম, তোমরা ভার্বটা দেখবে যে ভার্বটা প্রেজেন্ট টেন্সে আছে, পাস্ট টেন্সে আছে, না ফিউচার টেন্সে আছে। আনসার্ড পাস্ট টেন্সে আছে, তাহলে আমরা এখানে ওয়্যার লিখব। ওয়্যার কেন লিখলাম, কারণ এখানে কোয়েশ্চেন্স আছে, প্লুরালের জন্য ওয়্যার, সিঙ্গুলার হলে ওয়াজ লিখতাম। তাহলে হিজ কোয়েশ্চেন্স ওয়্যার আনসার্ড ডিফারেন্টলি বাই, এবার এই দেটা দেম হয়ে যাবে, বাই দেম অল, এটা লিখব, বাই দেম অল বা অল অফ দেম, তোমরা এটাও লিখতে পারো। এবার আমরা দেখে নিচ্ছি কোয়েশ্চেন নাম্বার 2। কোয়েশ্চেন নাম্বার 2-তে বলছে ওয়ান মাস্ট কনসাল্ট ম্যাজিশিয়ানস। আমরা আগে কি আইডেন্টিফাই করব, কোনটা সাবজেক্ট, কোনটা ভার্ব, কোনটা অবজেক্ট। এখানে সাবজেক্ট কোনটা, ওয়ান, এই মাস্টটা তো মডাল ভার্ব, আর কনসাল্টটা কি মেন ভার্ব, ঠিক আছে, মেন ভার্ব, আর এটা মডাল ভার্ব। আচ্ছা, আর ম্যাজিশিয়ানসটা হয়ে যাচ্ছে অবজেক্ট, ঠিক আছে। আমাদের প্রথম কাজটা হলো অবজেক্টকে তুলে সাবজেক্টের জায়গায় বসানো। তাহলে আমরা অবজেক্টটাকে নিয়ে নিলাম, ঠিক আছে, ম্যাজিশিয়ানস। আচ্ছা, এটাতে কোনো মডাল ভার্ব ছিল না, তাই আমরা ওয়াজ ওয়্যারের ব্যবহারটা করেছি। ওয়্যারের ব্যবহার এখানে যেহেতু মডাল ভার্ব আছে, মডাল ভার্ব থাকা মানেই হচ্ছে এই যে মডাল ভার্বটা, এর সাথে বি বসে যাবে, মাস্ট বি। তাহলে প্রথমে অবজেক্টটা লিখলাম, মাস্ট লিখলাম, বি লিখলাম, এরপরে মেন ভার্বের থার্ড ফর্ম কনসাল্টেড। এরপরে কী করবো, বাই ওয়ান, না বাই ওয়ান তোমরা লিখবো না, ওয়ান, সাম ওয়ান, এগুলো দিয়ে যদি শুরু হয় তাহলে লাস্টে আমরা বাই ওয়ানটা লেখার কোনো দরকার পড়ে না, ঠিক আছে। তাহলে ম্যাজিশিয়ানস মাস্ট বি কনসাল্টেড, এটাই হবে আনসার। এবার আমরা দেখে নিচ্ছি কোয়েশ্চেন নাম্বার 3। কোয়েশ্চেন নাম্বার 3-তে বলছে দ্য জার গেভ দ্য রিওয়ার্ড টু নান। আচ্ছা, এখানে সাবজেক্ট কোনটা, দ্য জার, মেন ভার্ব কোনটা, ভার্বটা হচ্ছে গেভ, আর দ্য রিওয়ার্ড এই পার্টটুকু, এটা আমরা আদার্স পার্টের মধ্যে ফেলছি, ঠিক আছে, এটা হচ্ছে অবজেক্ট, ঠিক আছে। এবার আমরা কী করে আনসারটা লিখব, প্রথমে লিখব দ্য রিওয়ার্ড। এবার আমরা ঠিক ফার্স্ট কোয়েশ্চেনটা যেমন করেছিলাম, হিজ কোয়েশ্চেন্সের পর দেখেছিলাম সেন্টেন্সটা পাস্টে আছে কিনা, সেই হিসাবে ওয়াজ ওয়্যার। তো এখানে দেখছি সেন্টেন্সটা পাস্টে আছে, তাই তো, গেভ। তো এটা কী করবো, দ্য রিওয়ার্ডের সাথে ওয়াজ বসিয়ে দেবো, কারণ একটা বি ভার্ব তো লাগবেই। আর এই গেভের থার্ড ফর্ম কি হয়ে যাবে, গিভেন। তাহলে কি হবে, দ্য রিওয়ার্ড ওয়াজ গিভেন। এরপরে কি করব, এই যে পার্টটা এটাকে আমরা নিয়ে নেব, টু নান, একদম শেষে আমরা বসাবো বাই দ্য জার, ঠিক আছে, ওকে আমরা একদম শেষে পাঠিয়ে দেবো, ঠিক আছে, বাই দ্য জার। তো দ্য রিওয়ার্ড ওয়াজ গিভেন টু নান বাই দ্য জার।
এইটাকে আরেকভাবেও করা যায়, চলো সেটা দেখে নিই। এতক্ষণ আমরা দ্য রিভারটাকে অবজেক্ট হিসেবে ব্যবহার করছিলাম, টু নানটাকে আদার্স হিসাবে। এখন আমরা রিভারটাকে অবজেক্ট হিসাবে নেব না, এখন আমরা নিয়ে নেব এই নানটাকে অবজেক্ট হিসাবে, ঠিক আছে? তাহলে কি দাঁড়াবে, দ্য জার গেভ দ্য রিভার টু নান, এটা হয়ে যাবে নান। নান যদি অবজেক্ট হয়, নানের সাথে বি ভার্ব কি বসবে, ওয়াজ, তাই তো, সিঙ্গুলার নাম্বার ওয়াজ। আবার এই গিভেনের গেভে থার্ড ফর্ম গিভেন হয়ে যাবে, নান ওয়াজ গিভেন। এরপরে এইটাকে আমরা আদার্স হিসাবে ইউজ করব, দ্য রিওয়ার্ড। নান ওয়াজ গিভেন দ্য রিওয়ার্ড, আবার বাই দ্য জার, ঠিক আছে? জারটা লাস্টে বসলো। এবার আমরা দেখে নিচ্ছি কোয়েশ্চেন নাম্বার 4। কোয়েশ্চেন নাম্বার 4-এ বলছে দ্য জার পুট অন সিম্পল ক্লথস, ঠিক আছে? এখানে জার হচ্ছে সাবজেক্ট, তাই তো, সাবজেক্ট, তোমরা নিজেরাই বলতে পারবে। এরপর ভার্ব কি, পুট অন। পুট অনটা এই জন্য, অনটাকে এই জন্যই ভার্ব হিসেবে ধরলাম কারণ পুট অনটা হচ্ছে একটা ফ্রেজাল ভার্ব, তাই তো, ওয়্যার পরিধান করা হচ্ছে পুট অন। এবার সিম্পল ক্লথস, এই পার্টটা হয়ে যাচ্ছে অবজেক্ট। তাহলে আমরা কি করব, নিয়ম মতন সিম্পল ক্লথস অবজেক্টটাকে সবার প্রথমে স্থান দেব, তাই তো? তাহলে হয়ে যাবে সিম্পল ক্লথস। আবার কি করব, আমরা অবজেক্ট লেখার পরই দেখব টেন্স কি হবে, তাই তো? বর্তমানের কথা বলছে না অতীতের কথা। পুট অন, এটা যদি প্রেজেন্ট টেন্স হতো তাহলে এর সাথে একটা এস বসতো, কিন্তু এটা তো এস বসেনি, তার মানে হচ্ছে এটা পাস্ট টেন্সে আছে, কারণ পুটের পাস্ট ফর্ম পুটই হয়, তাই তো? ফার্স্ট ফর্ম পুট, সেকেন্ড ফর্মও পুট, থার্ড ফর্মও পুট, তাই এটা পাস্টে আছে, তাই সিম্পল ক্লথসের সাথে আমরা ওয়্যার করে দিলাম, কারণ এটা প্লুরাল তাই ওয়্যার হয়ে গেল। পুটের থার্ড ফর্ম তো আমরা জানি পুট হয়, তো সিম্পল ক্লথস ওয়্যার পুট অন, এই পুরোটাকেই আমরা নেব, পুট অন বাই, কে পরিধান করেছিল, দ্য জার, ঠিক আছে? এবার দেখে নিচ্ছি কোয়েশ্চেন নাম্বার 5। কোয়েশ্চেন নাম্বার 5-এ বলছে দ্য হারমিট রিসিভড নান বাট কমন ফোক, ঠিক আছে? এখানে হারমিটটা হচ্ছে সাবজেক্ট, রিসিভটা হচ্ছে ভার্ব, আর এই যে পুরোটা নান বাট কমন ফোক, এটা হয়ে যাচ্ছে অবজেক্ট, ঠিক আছে? এবার আমরা এটা কি করে করব, নান বাট কমন ফোক, এটা যেহেতু অবজেক্ট, এটাকে আমরা সবার প্রথমে লিখব, নান বাট কমন ফোক। আচ্ছা, নান কথাটা আছে, নান কথাটা মানেই হচ্ছে সিঙ্গুলার, এর সাথে সবসময় ইজ, ওয়াজ এই জাতীয় জিনিস বসে, আর, ওয়্যার এগুলো বসে না। তাহলে নান বাট কমন ফোক, প্রথমেই যেহেতু নান আছে আর সেন্টেন্সটা আমরা দেখছি এটা পাস্টে আছে, রিসিভড আছে, তাই এখানে ওয়াজ বসিয়ে দেবো। তাহলে নান বাট কমন ফোক ওয়াজ, বিভার বসানোর পরেই এটা থার্ড ফর্ম যেটা আছে সেটাই বসিয়ে দেবো, রিসিভড। নান বাট কমন ফোক ওয়াজ রিসিভড বাই দ্য, এই সাবজেক্টটা দ্য হারমিটটা আমরা লাস্টে বসিয়ে দিচ্ছি, দ্য হারমিট। তাহলে আনসার দাঁড়ালো নান বাট কমন ফোক ওয়াজ রিসিভড বাই দ্য হারমিট। এবার আমরা দেখে নিচ্ছি কোয়েশ্চেন নাম্বার 6। কোয়েশ্চেন নাম্বার 6-এ বলছে দ্য হারমিট ওয়াজ ডিগিং দ্য গ্রাউন্ড, ঠিক আছে? আচ্ছা, এখানে সাবজেক্ট কি, দ্য হারমিট, সাবজেক্ট লিখে দিলাম, ওয়াজ ডিগিং পুরোটাই ভার্ব লিখে দিলাম, আর দ্য গ্রাউন্ডটা হচ্ছে অবজেক্ট, তাই তো? আচ্ছা, এবার দ্য গ্রাউন্ডটাকে আমরা যে জানি এটা অবজেক্ট, এটাকে আমরা বাক্যে সবচেয়ে প্রথমে লিখব, দ্য গ্রাউন্ড লিখলাম। আচ্ছা, আর কোনো দিকে তাকাতে হবে না, তোমরা শুধু বোঝো যে এটা পাস্ট টেন্সে আছে না প্রেজেন্ট টেন্সে। নিশ্চয়ই পাস্ট টেন্সে আছে, বুঝতেই পারছো, ওয়াজ ডিগিং, তো তার জন্য আমাদের বি ভার্ব কী হবে, দ্য গ্রাউন্ড যেহেতু সিঙ্গুলার সাবজেক্ট, তো এই ওয়াজ লিখলাম, তাই তো? আচ্ছা, এরপরে এই যে ডিগিং, এটা কি করব, নর্মালি কি থাকতো, যদি কোনো মেন ভার্ব থাকতো সেটা থার্ড ফর্ম করতাম। ডিগিংয়ের ক্ষেত্রে কি করব, ডিগিংয়ের যে এই আইএনজিটা, এর জন্য আমরা ধরেই নিলাম এই আইএনজির জন্য একটা বিং বসলো, ঠিক আছে? বিং বসলো। এবার কি মেন ভার্ব পড়ে রইল ডিগ, ঠিক আছে? ডিগিংটার এই ডাবল জিটা ধরছি না, ওটা তো ডিগিংয়ের জন্য এসছে জিটা। নর্মালি কি হয়, মেন ভার্বটা ডিগ, আর ডিগের থার্ড ফর্ম কি হয়, ডাগ। তাহলে থার্ড ফর্মটা বসছে কিন্তু ওয়াজ ডাগ বসছে না, বিং বসছে, কেন, এটার জন্য একটা বিং বসছে, বিং ডাগ।
তাহলে ওয়াজ বসলো, আর ডিগিংয়ের জন্য বিইং ডাগ। দ্য গ্রাউন্ড ওয়াজ বিইং ডাগ বাই দ্য হারমিট। ঠিক আছে, বাই দ্য হারমিট সাবজেক্টটাকে লাস্টে লিখে দিলাম। এবার আমরা দেখে নিয়েছি কোয়েশ্চেন নাম্বার 7। কোয়েশ্চেন নাম্বার 7-এ বলছে দ্য জার স আ বিয়ার্ডেড ম্যান কাম রানিং আউট অফ দ্য উড। এটা বোঝো, এই কোয়েশ্চেনটাও ভীষণ কনফিউজিং, কারণ দ্য জার স আ বিয়ার্ডেড ম্যান কাম, এখানে হঠাৎ করে কেন কাম আসলো? এই কামটা কিন্তু ভার্বের থার্ড ফর্ম। ঠিক আছে, এটাকে কিন্তু ভার্বের ফার্স্ট ফর্ম তোমরা মনে করো না। ঠিক আছে, এবার আমরা এটা রাখলাম সাইডে। এবার দেখে নিচ্ছি সাবজেক্ট কি, দ্য জার, এটা হচ্ছে সাবজেক্ট, স ভার্ব, আ বিয়ার্ডেড ম্যান এটা হয়ে গেল অবজেক্ট। ঠিক আছে, এই পার্টটা অবজেক্ট, আর বাকিগুলো আদার্স। তাহলে আমরা অবজেক্টটা প্রথমে লিখে নেব, আ বিয়ার্ডেড ম্যান, আ বিয়ার্ডেড ম্যান। এরপরে বিয়ার্ডেড ম্যান সেন্টেন্সে যেহেতু পাস্ট টেন্সে আছে স, তাই পাস্ট টেন্সের জন্য আমরা ওয়াজ আনবো সেন্টেন্সে, যেহেতু এটা একটা ম্যানকেই বোঝাচ্ছে তাই ওয়াজ, একের বেশি থাকলে ওয়্যার আনতাম। দ্য বিয়ার্ডেড ম্যান ওয়াজ, যেই ওয়াজটা লিখলাম তখনই আবার আমাদের ভার্বের দিকে তাকাতে হবে, আর এই ভার্বটা থার্ড ফর্ম করে দিতে হবে সিন, সি স সিন, আ বিয়ার্ডেড ম্যান ওয়াজ সিন। এরপরে যে আদার্স পার্টটাকে আমরা বললাম রেখে দিয়েছি, এবার ওকে কাজে লাগবে আমাদের, এই যে কাম রানিং আউট অফ দ্য উড। ঠিক আছে, এটাকে এবার আমরা এখানে রাখবো, আ বিয়ার্ডেড ম্যান ওয়াজ সিন কাম রানিং আউট অফ দ্য উড বাই, এবারে সাবজেক্টটা অবজেক্ট হয়ে যাবে, বাই দ্য জার। A bearded man was seen come running out of the wood by the জার। এবার আমরা দেখছি কোয়েশ্চেন নাম্বার 8। কোয়েশ্চেন নাম্বার 8-এ বলছে দ্য জার ব্রট ফ্রেশ ওয়াটার অ্যান্ড গেভ ইট টু হিম। আচ্ছা, এখানে আমরা লক্ষ্য করছি দ্য জার ব্রট ফ্রেশ ওয়াটারের পর অ্যান্ডের পর আরেকটা সেন্টেন্স আছে গেভ ইট টু হিম। তো দুটো যেহেতু ভয়েস চেঞ্জ আছে, দুটো সেন্টেন্সেই কিন্তু ভয়েস চেঞ্জ করতে হবে, কিন্তু একটা জিনিস লক্ষ্য করা, ফার্স্ট সেন্টেন্সে সাবজেক্টকে দ্য জার, কারণ ফ্রেশ ওয়াটারটা কে এনেছিল, দ্য জার, অ্যান্ড গেভ ইট টু হিম, কে দিয়েছিল, তাহলে এই গেভের যে সাবজেক্ট সেও কিন্তু দ্য জার। ঠিক আছে, তাহলে বারবার আমরা বাইজার করে লিখবো না, একবারে শেষে লিখতে হবে। তো আমরা ফার্স্ট সেন্টেন্সটাকে দেখে নিই, দ্য জার হচ্ছে সাবজেক্ট, ব্রট হচ্ছে ভার্ব, ফ্রেশ ওয়াটার হচ্ছে অবজেক্ট। আবার সেম, ফ্রেশ ওয়াটার যেহেতু অবজেক্ট আমরা লিখলাম ফ্রেশ ওয়াটার, যেহেতু ফ্রেশ ওয়াটার, আচ্ছা সেন্টেন্সটা যেহেতু পাস্টে আছে তাই আমরা ওয়াজ অ্যাড করবো, তাই তো অ্যাজ আ বি ভার্ব ওয়াজ অ্যাড করবো, ওয়াজ ব্রট বসলো, অলরেডি থার্ড ফর্ম হিসেবেই আছে, তাহলে দ্য ফ্রেশ ওয়াটার ওয়াজ ব্রট। এবার বাইজারটা আমরা লিখবো না, আমরা এই অ্যান্ডটাকে লিখবো। ঠিক আছে, অ্যান্ড লিখলাম, এটা কি, এই সাবজেক্টটা অলরেডি সাবজেক্ট হিসেবে এখনও আছে, এটার ব্যবহার আমরা করব পরে। ভার্ব, এটা গেভটা হয়ে গেল ভার্ব, আর ইটটা হয়ে গেল অবজেক্ট, আর এই টু হিমটা এখানে আদার্স পার্ট। ঠিক আছে, তাহলে সেকেন্ড অ্যান্ডের পর অবজেক্টটাকে আমরা আনবো ইট, যেহেতু গেভ মানে পাস্টে আছে তাই ইটের সাথে ওয়াজ অ্যাড হবে, বি ভার্ব হিসেবে ওয়াজ। এবার আমরা জানি ওয়াজের পরে কী করছি, মেন ভার্বের থার্ড ফর্ম, তাহলে এখানে গেভের থার্ড ফর্ম কী হয়ে যাবে, গিভ, গেভ, গিভেন, তাহলে গিভেন হয়ে গেল। টু হিম, এটাও লিখে দেবো টু হিম। আচ্ছা, এরপরে এই যে আমরা সাবজেক্টটাকে রেখে দিয়েছিলাম তাই না, পরে ইউজ করব বলে, এবার আমরা সাবজেক্টটাকে এখানে প্লেস করে দেবো বাই দ্য জার। তাহলে আনসারটা কি দাঁড়ালো, ফ্রেশ ওয়াটার ওয়াজ ব্রট অ্যান্ড ইট ওয়াজ গিভেন টু হিম বাই দ্য জার। এবার আমরা দেখে নেব কোয়েশ্চেন নাম্বার 9। কোয়েশ্চেন নাম্বার 9-এ বলছে লাইং অন দ্য বেড দ্য ম্যান ক্লোজড হিজ আইস। ঠিক আছে, আচ্ছা এখানে এবার সাবজেক্টটা আমরা দেখি, লাইং অন দ্য বেড দ্য ম্যান ক্লোজড হিজ আই। লাইং অন দ্য বেড এটা বাক্যের প্রথমে আছে, কিন্তু তা বলি কি এটা সাবজেক্ট? লাইং অন দ্য ম্যান শুয়ে আছে, এটা কি কোনো এটা মানে সাবজেক্ট হতে পারে না, এখানে সাবজেক্টটা কি
দ্য ম্যান, ঠিক আছে? এইটা সাবজেক্ট, এইটা ভার্ব, এইটা অবজেক্ট, আর এটা আমরা এখন এটার ইউজ করব না, ঠিক আছে? আচ্ছা, কে শুয়ে আছে? লাইং অন দ্য বেড, শুয়েটা কে আছে? দ্য ম্যান, কারণ শুয়ে শুয়ে সে চোখটা বন্ধ করলো শো অবস্থায়। তা আমরা এটা এখন সাইডে রেখে দিচ্ছি, আগে এই পার্টটার ভয়েস চেঞ্জ করব। প্রথমে হিজ আইসটাকে আমরা এখানে বসাবো, হিজ আইস, যেহেতু ক্লোজড আছে পাস্ট টেন্সে তাই আমরা বি ভার্ব ওয়াজ বা ওয়্যার হবে। তো এতক্ষণ যেমন সিঙ্গুলার ছিল সাবজেক্ট, তাই আমরা ওয়াজ, যেমন ফ্রেশ ওয়াটারের সাথে ওয়াজ করলাম, এখানেও যেমন আ বিয়ার্ডেড ম্যানের একজনের সাথে ওয়াজ বসলো, কিন্তু এক্ষেত্রে হিজ আইজ আছে প্লুরাল, তাই তো, তাই জন্য এখানে ওয়াজ না হয়ে ওয়্যার হয়ে যাবে, হিজ আইজ ওয়্যার। এবার ভার্বের থার্ড ফর্ম ক্লোজডটা ক্লোজডই বসবে, হিজ আইজ ওয়্যার ক্লোজড বাই দ্য ম্যান, তাই তো, সাবজেক্টটা দ্য ম্যান হিসেবে বসলো। এবার এই যে লাইং অন দ্য বেড, যেহেতু মানুষটার কথা বোঝাচ্ছিল তাই মানুষটার কাছেই লাইং অন দ্য বেডটা বসিয়ে দেবো, তাহলে ক্লোজড বাই দ্য ম্যান লাইং অন দ্য বেড, ঠিক আছে? হিজ আইজ ওয়্যার ক্লোজড বাই দ্য ম্যান, এতটুকুনি ভয়েস চেঞ্জ হয়ে গেল, এই পার্টটুকুর ভয়েস চেঞ্জ করলাম। আর ম্যানের পরে আমরা লিখে দেবো লাইং অন দ্য বেড। এবার আমরা দেখে নেব কোয়েশ্চেন নাম্বার 10। কোয়েশ্চেন নাম্বার 10-এ বলছে দে রিকগনাইজড মি অ্যান্ড উন্ডেড মি, এটাও এই সেন্টেন্সটার মতন, তাই তো, কোয়েশ্চেন নাম্বার 8-এর মতন। দেখো সাবজেক্ট কিন্তু দে, দের সাথে দে রিকগনাইজড মি, যে রিকগনাইজ করেছিল সেও দে তার সাবজেক্ট, আর উন্ডেড মি, তাই তো, আমাকে মানে মেরেছিল, তাহলে উন্ডেডটাও কিন্তু উন্ডেডের যে সাবজেক্টটা সেটাও দে। তাহলে এক্ষেত্রে কী হবে, প্রথমে আমরা এইটুকুনি জিনিসের ভয়েস চেঞ্জ করব, দে যদি সাবজেক্ট হয়, রিকগনাইজটা ভার্ব, আর মিটা অবজেক্ট, তাই তো, আর এটা পরে ভাবছি। তাহলে এক্ষেত্রে কী হবে, অবজেক্টটা মিটা সবসময় আই হয়ে যাবে, আই এর পর যেহেতু সেন্টেন্সটা অলরেডি পাস্ট টেন্সে আছে তাই আমরা আই এর সাথে ওয়াজ করব, রিকগনাইজডটা রিকগনাইজড হবে থার্ড ফর্ম, যেহেতু আই ওয়াজ রিকগনাইজড। এবারে কি বাই দেম লিখবো না, ঠিক এই সেন্টেন্সটার মতন আমরা যেমন লিখলাম না, আমরা এবার অ্যান্ডটাকে লিখব, অ্যান্ড। এবার এই পার্টটার আমরা দেখব কি ভয়েস চেঞ্জ করবো, এটা উন্ডেডটা ভার্ব, তাই তো, আর মিটা অবজেক্ট, কিন্তু যেহেতু অবজেক্ট দুটোতেই মি আছে তাহলে অলরেডি আমরা অবজেক্টটাকে লিখে দিয়েছি আই করে, তাহলে দে রিকগনাইজড মি অ্যান্ড উন্ডেড মি, এক্ষেত্রে আই ওয়াজ রিকগনাইজড অ্যান্ড আই ওয়াজ উন্ডেড, বারবার লিখবো না, ঠিক আছে, একবারই আমরা লিখবো, এটা দুটো মি থাকলেও এটা একবারই লিখছি, তাহলে অ্যান্ড উন্ডেডটা করে দেবো, ধরে নিই এটাই ওই আইটা, আই ওয়াজ রিকগনাইজড, তাহলে আই ওয়াজ উন্ডেড, ডাইরেক্ট আমরা উন্ডেড করে দিলাম, আর কিচ্ছু লিখতে হবে না, সবার লাস্টে বাই, এই যে দেটাকে ফেলে রেখেছিলাম এই দেটাকে এবার দেম করে দেবো, তাহলে হয়ে যাবে বাই দেম, ঠিক আছে, আই ওয়াজ রিকগনাইজড অ্যান্ড উন্ডেড বাই দেম। এবার আমরা দেখে নিচ্ছি কোয়েশ্চেন নাম্বার 11। কোয়েশ্চেন নাম্বার 11-এ বলছে আই উইল সার্ভ ইউ অ্যাজ ইউর মোস্ট ফেথফুল স্লেভ। আচ্ছা, এই সেন্টেন্সটাও ভীষণ কনফিউজিং কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে, আই উইল সার্ভ ইউ, এক্ষেত্রে আইটা কি সাবজেক্ট, উইলটা কি, এই যে উইল সার্ভ এই পার্টটা ভার্ব, পুরোটাই আমরা ভার্ব হিসেবে ধরবো, সাবজেক্ট ভার্ব, আর ইউ, তাই তো, আমি কাকে সার্ভ করব, তোমাকে, তাহলে এখানে অবজেক্টটা হচ্ছে ইউ, তাহলে এটাকে অ্যাজ ইউর মোস্ট ফেথফুল স্লেভ, এটা কি ইউটাকে বোঝাচ্ছে না এটা আইটাকে বোঝাচ্ছে? আচ্ছা, আমি তোমাকে সার্ভ করব কিভাবে, অ্যাজ ইউর মোস্ট ফেথফুল স্লেভ, তাই তো, বিশ্বস্ত দাস হিসাবে, কে বিশ্বস্ত দাস, তাহলে নিজেকে বলছে আই, তাহলে এই যে আইটা এটাই কিন্তু মানে স্লেভটা কিন্তু মোস্ট ফেথফুল স্লেভ কিন্তু এই আইটাকে বোঝাচ্ছে, ইউ এর সাথে কখনো এটাকে কিন্তু ধরবে না, ঠিক আছে। তাহলে প্রথমে এটা যেহেতু অবজেক্ট, এটাকে আমরা এখানে লিখে দেবো ইউ, এটা ফিউচার টেন্সে আছে, তাই তো, উইল সার্ভ, ফিউচার টেন্সে যদি এরকম শ্যাল উইল দিয়ে কিছু থাকে
তাহলে সেটা শ্যাল বি বা উইল বি এই ধরনের হয়ে যায়। ইউ এর সাথে সবসময় উইল হয়, এখানে যাই থাকুক, ঠিক আছে। এখানে যদি শ্যালও থাকতো, আই এর সাথে তো শ্যাল বসতেই পারে, কিন্তু আমরা এটা দেখব না, আমরা শুধু দেখে নেব ফিউচার টেন্স আছে কি না। তারপরে দেখব অবজেক্টটাকে বসানোর পর অবজেক্টের সাথে কোনটা যায়, উইল যায় না শ্যাল যায়। ইউ এর সাথে উইল হয় তাই উইল লিখলাম, আর উইল বা শ্যাল বি হয়ে যায় প্যাসিভ ভয়েসে, তাহলে উইল বি। আর এই যে সার্ভ, এটা থার্ড ফর্ম করে দেবো সার্ভড। ইউ উইল বি সার্ভড অ্যাজ ইউর মোস্ট ফেথফুল, এটা আমরা কখনোই লিখবো না, ঠিক আছে। এটা লিখবো ইউ উইল বি সার্ভড বাই মি। বাই মিটা তাহলে এইটুকুনি সেন্টেন্সের আগে ভয়েস চেঞ্জ পুরো করে দিলাম, ইউ উইল বি সার্ভড বাই মি। এরপরে আমরা এই সেন্টেন্সটাকে বসাবো, কারণ আমাকেই বোঝাচ্ছে তাই এরপরে এটা বসাবো, মি অ্যাজ ইউর মোস্ট faithful slave. You will be served by me as your most faithful slave. এবার দেখে নিচ্ছি কোয়েশ্চেন নাম্বার 12। কোয়েশ্চেন নাম্বার 12-এ বলছে ফরগিভ মি, খুব ছোট্ট একটা শব্দ, তাই তো। এটা হচ্ছে ইম্পারেটিভ, মানে কমান্ড বা অর্ডার যেটা, সেই সেন্টেন্স। ফরগিভ মি এই সেন্টেন্সটার ভয়েস চেঞ্জ একটা তো খুব সহজ, যেটা কিনা ইউ আর অর্ডার্ড টু ফরগিভ মি, এটা একটা করা যায়। আরেকটা কি করা যায়, লেট দিয়ে, লেটের পর অবজেক্টটা বসাতে হয়। অবজেক্ট কোনটা এখানে, এটা মি, আর প্রথমেই ভার্ব। তাহলে যেই সব সাবজেক্টের প্রথমেই, যেসব সেন্টেন্সের প্রথমেই ভার্ব থাকে সেগুলো কমান্ড বা অর্ডার বোঝায়, তাই তো। রিকোয়েস্ট, কমান্ড, অর্ডার এগুলোকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। তো লেটের পরে আমরা অবজেক্টটা বসিয়ে দেবো, লেট মি, তারপর একটা বি বসবে, লেট মি বি। আর এই যে ভার্বটা, ভার্বের থার্ড ফর্ম বসবে না তা তো হয় না, প্যাসিভ ভয়েস মানে থার্ড ফর্ম বসবেই ভার্বের, তাহলে ফরগিভের থার্ড ফর্মটা হয়ে যাবে ফরগিভেন। তাহলে কি হলো, লেট মি বি ফরগিভেন। আর আরেকটা হয় ইউ আর অর্ডার্ড টু ফরগিভ মি। এবার আমরা দেখে নেব কোয়েশ্চেন নাম্বার 13। 13-এ বলছে দ্যাট ম্যান উড হ্যাভ অ্যাট্যাকড ইউ। এটা আবার আমরা করে নিই, দ্যাট ম্যানটা সাবজেক্ট, উড হ্যাভ অ্যাট্যাকড পুরোটাকে আমরা ভার্ব ধরবো, আর ইউটাকে ধরবো অবজেক্ট। তাহলে অবজেক্ট প্রথমে আমরা লিখবো, তাই তো। ইউ লিখলাম, অবজেক্ট চলে আসলো। এরপরে তোমরা দেখো সেন্টেন্সে উড হ্যাভ অ্যাট্যাকড, এই যে হ্যাভ বলে অ্যাট্যাকড এই কথাটা যে আছে, তোমাদের কোনো রুলস মাথায় রাখতে হবে না। রুলস শিখতে গেলে সে প্রচুর সময় লাগবে, এখন সময় নেই, এখন তোমাদের ট্রিক্সগুলো বুঝে নিতে হবে। তাহলে ইউ লিখলে ইউ এর পরে উডটা লিখে দেবে, হ্যাভটা লিখে দেবে। উডের পর অবভিয়াসলি হ্যাড বা হ্যাজ এগুলো হয় না, হ্যাভই হবে। একবার যদি মডাল ভার্ব চলে আসে তারপরে সবকটা ভার্বের প্রেজেন্ট ফর্মটা বসবে, ঠিক আছে। তাহলে ইউ উড হ্যাভ, অ্যাক্টিভ ভয়েসে যেখানেই আমরা হ্যাভ দেখব, তাহলে প্যাসিভ ভয়েস মানে ওখানে বিন একটা আসবেই, ঠিক আছে। তাহলে এখানে ইউ উড হ্যাভ, আর হ্যাভের সাথে আমরা একটা বিন লিখে দেবো, হ্যাজ বিন, হ্যাভ বিন, হ্যাড বিন, এরকম হয়ে যায়। তাহলে উড হ্যাভ বিন। এরপরে অ্যাট্যাকটা যেমন আছে বসিয়ে দেবো, অ্যাট্যাকড বাই, বাইয়ের পর এই যে সাবজেক্টটা দ্যাট ম্যান, এটা আমরা লিখে দেবো দ্যাট ম্যান। তাহলে কি দাঁড়ালো, ইউ উড হ্যাভ বিন অ্যাট্যাকড বাই দ্যাট ম্যান। এবার আমরা দেখে নিচ্ছি কোয়েশ্চেন নাম্বার 14। কোয়েশ্চেন নাম্বার 14-এ বলছে দ্য হারমিট আগেইন গেভ নো আনসার। এক্ষেত্রে সাবজেক্ট কি, হারমিট, আচ্ছা আগেইনটা আমরা ছেড়ে দিচ্ছি, গেভটা কি ভার্ব, আর আনসারটা, নো আনসারটা অবজেক্ট। এই সেন্টেন্সে যে আগেইনটা আছে সেই আগেইনটাকে আমরা আগে প্রথমে বসিয়ে দেবো, আগেইন, এরপরে আমরা পুরো সেন্টেন্সটা শুরু করব। আগেইন, এরপরে অবজেক্ট কি, নো আনসার, আগেইন নো আনসার। যেহেতু সেন্টেন্সটা কি গেভ আছে, তার মানে পাস্টে আছে, তাহলে আমাদের নো আনসারের সাথে একটা ওয়াজ ওয়্যার বসাতে হবে। নো আনসারটা যেহেতু নো আছে, আনসার আছে, মানে সিঙ্গুলার ভার্ব, মানে সিঙ্গুলার সাবজেক্ট, তাই আমরা ভার্বটাকে ওয়াজ বসালাম। তাহলে আগেইন নো আনসার ওয়াজ, আর এই গেভের থার্ড ফর্ম গিভ, গেভ, গিভেন, তাই তো, গিভেন বসলো। নো আনসার ওয়াজ গিভেন বাই দ্য হারমিট। তাহলে আগেইন নো আনসার ওয়াজ গিভেন বাই দ্য হারমিট। এবার আমরা আজকের ভিডিওর লাস্ট ভয়েস চেঞ্জটা দেখে নিচ্ছি। কোয়েশ্চেন নাম্বার 15-এ বলছে দ্য হারমিট ওয়াজ সোয়িং দ্য সিডস ইন দ্য বেডস। সোয়িং দ্য সিডস, ওই ওয়াজ ডিগিং দ্য গ্রাউন্ড যেই নিয়মে ছিল ঠিক সেই নিয়মে হবে। কে করছে কাজটা,
সে সাবজেক্ট দ্য হারমিট, ওয়াজ সোয়িং পুরোটাই ভার্ব করে দেবো, আর সিডস এই পার্টটুকু অবজেক্ট করব, ঠিক আছে। এখন ইন দ্য বেডস নিয়ে ভাববো না। তাহলে আনসারের ক্ষেত্রে প্রথমে সিডস লিখলাম, সিডস। সেন্টেন্সটা দেখো পাস্টে আছে, ওয়াজ সোয়িং থেকে আমরা বুঝতে পারছি পাস্টে আছে সেন্টেন্স, তাই আমরা সিডসের সাথে ওয়াজ ওয়্যার বসাতে হবে। তো সিডস যেহেতু প্লুরাল তাই তো এস আছে, তাই আমরা ওয়্যার বসাবো। এই জায়গাটা কিন্তু অনেকেই ভুল করে, তোমরা মনে করে কিন্তু এই জায়গাতে একদম ঠিকঠাক করে লিখো, সিডস ওয়্যার হয়ে গেল। এবার আমরা কি করি, ওয়াজ ওয়্যারের পর সাধারণত ভার্বের থার্ড ফর্ম লিখি, কিন্তু এক্ষেত্রে তো সোয়িং আছে, তাহলে কি করব, AIN যেটার জন্য একটা বিং বসাবো। এরপরে এই যে সোটা, এই সোয়ের থার্ড ফর্ম হয়ে যায় সোন, ঠিক আছে, সোন। তাহলে সিডস ওয়্যার বিং সোন। এরপরে আমরা আদার পার্টসটা বসিয়ে দেবো, ইন দ্য বেডস, বেডস বসিয়ে দিলাম। সবার লাস্টে আমরা লিখব বাই দ্য হারমিট। তাহলে সিডস ওয়্যার বিং সোন ইন দ্য বেডস বাই দ্য হারমিট। তা এই ছিল আজকের ভিডিও। আই হোপ আজকের ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হবে। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তোমাকে কমেন্ট বক্সে জানিও, ভিডিওটা লাইক করে দিও। আর যদি মনে হয় আমার চ্যানেল থেকে তোমরা অনেক কিছু শিখতে পারছো আর পরবর্তীকালেও শিখতে পারবে, যদি হেল্পফুল মনে হয় তাহলে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, আর ফ্রেন্ডদের সাথে অবশ্যই শেয়ার করে দিও। আজকের মতন টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।